সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজ আমরা দেখব আদৌ কি গঙ্গাসাগরের মেলা 2025-এ হচ্ছে। গঙ্গাসাগরের এই কপিলমুনি ঋষির ইতিহাস আরও অন্যান্য সমগ্র। তাই সম্পূর্ণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। দর্শনার্থীরা এখন চিন্তার মুখে, কারণটা হচ্ছে গঙ্গাসাগর ধ্বংসের মুখে, গঙ্গাসাগরের এই কপিলমুনি মন্দির ধ্বংসের মুখে। আর কতদিনই বা থাকবে এই কপিলমুনি আশ্রম? প্রিয় বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা সকালবেলায় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে কিভাবে এসছি আমরা কাকদ্বীপে, কতটা সময় লেগেছে, কত টাকা খরচা হয়েছে, তার সমস্ত তথ্য আগের ভিডিওতে দেখেছো। এই ভিডিওতে দেখবে গঙ্গাসাগরের এত পূর্ণ কেন, গঙ্গাসাগরের কপিলমুনি ঋষি কে ছিল, কিভাবে তৈরি হলো এই কপিলমুনি ঋষির এই গঙ্গাসাগর, কিভাবে এত পূর্ণ অর্জন করলো, কেনই বা আসে এই লাখ লাখ ভক্ত, তার সমস্ত ইতিহাস এই ভিডিওতে থাকছে। 2 নম্বর রাস্তায় কপিলমুনি। দাদা আপনার নামটা একটু বলুন। এসকে শামসুদ্দিন। আপনার ফোন নাম্বারটা 9635692222। আপনার এখানে রুম অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল থাকে। মেলার সময় কি রুম অ্যাভেলেবেল পাওয়া যায় নাকি? অ্যাভেলেবেল পাওয়া যায়, বুকিং করলে অ্যাডভান্স কিছু দিয়ে দিতে হয়। আপনার এখানে রুমের রেট কি আছে এখন বর্তমান 1500। আর এমনি অক্সিজেনে? অক্সিজেনে 800। আচ্ছা, এটা কি মানে মোটামুটি সারা বছরই? হ্যাঁ, সারা বছরই থাকে। সিজনের সময় তো একটা সিজনের সময় আপনাকে 1500 টাকা যে রুমটা বলছে ওটি মানে কতজন থাকতে পারবে? ডবল বেড আছে, 4 জন থাকতে পারবে। আর বাথরুম অ্যাটাচ না? অ্যাটাচ বাথরুম আছে, কুমোড আছে, গিজার আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে আপনার? খাওয়া দাওয়ার পাশের হোটেল আছে। ধন্যবাদ। কপিলমুনি মন্দিরে যাওয়ার রাস্তায় রয়েছে অসংখ্য ছোট বড় গেস্ট হাউস। এখানে দেখতে পাচ্ছি একটা গেস্ট হাউস হচ্ছে গঙ্গাসাগর কল্পকুটির। ফোন নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছ। ফোন নাম্বার ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ফোন নাম্বার যোগাযোগ করে রুম বুক করতে পারো। দেব গেস্ট হাউস দেখতে পাচ্ছি, এসি নন এসি 2 ধরনের রুম আছে, ফোন নাম্বার দেওয়া থাকলো। আর এই হচ্ছে গেস্ট হাউসের এন্ট্রান্স। আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে এই মেলা ঘুরতে আসলে বা সারা বছরই এই গেস্ট হাউসে আপনারা রুম অ্যাভেলেবেল পাবেন। 2025-এর জানুয়ারি মাসের 14 তারিখে মকর সংক্রান্তিতে শুরু হতে চলেছে গঙ্গাসাগরের পূর্ণ স্নান, পূর্ণ যাত্রা, স্নান যাত্রা। এই যাত্রা উপলক্ষে গঙ্গাসাগর সেজে উঠেছে চারিদিক দিয়ে। হোটেলের নাম্বার, ফোন নাম্বার ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কত টাকা কি খরচা তার সমস্ত তথ্য থাকছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে আসুন, আপনাদের সুবিধা হবে। তো চলুন কপিলমুনি আশ্রমে গিয়ে সোজা দেখা হচ্ছে। এই মুহূর্তে চলেছি একদম ঠিক কপিলমুনি আশ্রমের সামনে। এই হচ্ছে কপিলমুনি আশ্রম, আর আমরা তার সামনে। এখান থেকে শুরু হয় মেলা প্রাঙ্গণ, আর এইখান দিয়ে সাধুদের যে আখড়া রয়েছে, সেই আখড়া দিয়ে সব সাধুরা এখান দিয়ে বসে থাকে। চারিদিক দিয়ে এইখান দিয়ে, এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ, সমস্ত দিক দিয়ে সাধুদের আখড়া, সাধুরা বসে থাকে। সব থেকে বড় পশ্চিমবাংলার মেলা কপিলমুনি পূর্ণ স্নানে মকর সংক্রান্তিতে এই মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। আর প্রত্যেকটি সাধু বাবা তাদের নিজস্ব আখড়ায় বসে রয়েছে চারিদিকে। মেলা স্টার্ট হয়, আর দেখতে পাচ্ছ এইখানে রয়েছে বাবাদের আখড়া। এখানে বাবা রয়েছে, এখানে বাবা রয়েছে, দেখতেই পাচ্ছ। সাধু বাবারা এখান দিয়ে যার যার আখড়ায় রয়েছে, সবাই আসো। এই বাবারা বহু দূর দূরান্ত থেকে এই সমস্ত ভারতবর্ষ ঘুরে বিভিন্ন মেলায় নিজেদের আখড়ায় থাকে, সকলকে আশীর্বাদ করে। দুপুর 11:30। এই মুহূর্তে কপিলমুনি আশ্রমের গেট বন্ধ করে দেওয়া হলো, হয়তো মন্দিরে প্রভু পুজো হবে, তাই দেখতে পাচ্ছ আমার পেছনে কপিলমুনি আশ্রম। কপিলমুনি মন্দিরের সামনে হাজার হাজার ভক্তের সমাগম। আর এই মেন যে স্নান যাত্রা সেটি হচ্ছে 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে। দেখতেই পাচ্ছ আমার পেছনে এই মুহূর্তে হাজার হাজার তীর্থযাত্রী এসছে
আপনারাও আসুন, সঠিক ইনফরমেশন নিয়ে, সঠিক ভিডিও দেখুন, সঠিক ইনফরমেশন নিয়ে আপনারা এখানে আসুন, এসে আপনারা ঘুরে যান কপিলমুনি ঋষির মন্দিরে। গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে এই মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ ভক্ত কেনই বা আসে পূর্ণ স্নানে? কে ছিল এই কপিলমুনি ঋষি? সকলে কেন এই গঙ্গাসাগরে আসে? সেই ইতিহাস আছে এই ভিডিওতে। এই সাগর যে হারে কপিলমুনি আশ্রমে এই গঙ্গাসাগরকে ভেঙে নিচ্ছে, গঙ্গাসাগরের বুক থেকে এই কপিলমুনি মন্দিরের যে প্রাঙ্গণ আছে এগুলো ভাঙছে যেই হারে, এখনো পর্যন্ত সেগুলো ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন থেকে, সরকার থেকে। কপিলমুনি মন্দিরের সামনে যে রাস্তাটি চলে যাচ্ছে সাগরের দিকে, এই হচ্ছে সাগরের দিকে, তার সামনে ডান দিকে রয়েছে ডালা মার্কেট। এই হচ্ছে গেট নাম্বার 1, গেট নাম্বার 2 ওদিকেও রয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতো দোকানে ঢুকুন। এই হচ্ছে মার্কেটে, ভেতরে রয়েছে প্রচুর দোকান। প্রত্যেকটি দোকানে পুজোর সামগ্রী থেকে আরম্ভ করে অনেক রকম জিনিস এখানে রয়েছে, বাচ্চাদের খেলনা, লেডিস আইটেম, পুজোর সামগ্রী, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে রয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস, প্রয়োজনীয় জিনিস, পুজোর সামগ্রী এই সমস্ত দোকান থেকে কিনে পুজো দেন। আমরা এই একটা দোকানে ঢুকছি, দেখি দাদার মুখ থেকে একটু ইনফরমেশন নিয়ে নিই। দাদা, তোমাদের এখানে ডালা কত টাকা থেকে শুরু হচ্ছে? টানা 30 টাকা থেকে শুরু হচ্ছে। কত টাকা পর্যন্ত? 30 থেকে 50, 100, 200, যার যেরকম নিতে পারে, যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী। আর পুজো দেওয়ার জন্য স্পেশাল কোনো মানে মানে পান্ডা পান্ডা ব্যাপার আছে কি? না, সেরকম কোনো স্পেশাল কোনো কিছু নেই। এটা মেলার সময় হলে তখন হয়তো মন্দিরে ঢুকতে দেবে না, এখন হলে সবাই শান্তভাবে পুজো দিতে পারবে। 10 তারিখ থেকে আর মেলার ভেতরে ঢুকতে দেবে না, তখন মন্দিরের ভেতরে আর ঢুকতে দেবে না। এখন খুব শান্তভাবে আরামসে পুজো দিতে পারবে। আর যারা পুজো দিতে আসবে তাদের সমস্ত কিছু দিয়ে প্যাকিং করে দেওয়ার দায়িত্ব তোমার? হ্যাঁ হ্যাঁ, সব প্যাকিং করে দেওয়ার কাজ থেকে সবকিছু আমাদের দায়িত্ব। আচ্ছা, তোমার নামটা, দোকানের নামটা বলো। আমার নাম সুজয় মন্ডল, মা রেণুকা পুষ্প ভান্ডার, 11 নম্বর স্টল আমার। ঠিক আছে, কত নম্বর গেট? 1 নম্বর গেটে 11 নম্বর স্টল। দেখো, কথা হচ্ছে একটা, প্রথম দিকে তো সবাই কেনাকাটা করছে, তাহলে কি এই শেষের দিকে যারা আছে তাদের কি বেচা কিনা হবে না? অবশ্যই এগুলো ভাববে, কারণ প্রথমের দোকানগুলোতে ভিড় করছে, শেষের দোকানদাররা বসে আছে। এগুলো ভাববে একটু পেছনে ভেতরের দিকে এসে এই সমস্ত ফাঁকা দোকান থেকেও কিছু কেনাকাটা করতে, কারণ সংসার সবার আছে। মন্দির সকালে খোলে কখন, রাতে বন্ধ হয় কখন? মন্দির খুলে যায় 4:30-র সময় এবং মন্দির বন্ধ হয় 8টার সময়। আরতি হওয়ার পরেই মন্দির বন্ধ হয়। আর দিনের বেলায় কখন বন্ধ হয়? দিনের বেলা দুবার ভোগ হয়, একবার সকাল 10টার সময় বন্ধ হবে, 10:30টার সময় আবার খুলে দেবে, আর একবার হবে 3টের সময় ভোগ হবে, 3:30টায় খুলে দেবে, আধা ঘন্টা করে ভোগের জন্য। দিনের বেলায় দুটো সময় ভোগের জন্য মন্দির বন্ধ থাকে, আধা ঘন্টা। হ্যাঁ, তারপরে আবারই খুলে যায়। ঠিক আছে। স্থানীয় লোকের কথায় আজ থেকে প্রায় 25-30 বছর আগে মন্দির থেকে সাগরে যেতে সময় লাগতো প্রায় আধা ঘন্টার উপরে, আর প্রতি বছর আনুমানিক 200 মিটার করে এই সাগরের পাড় ভাঙায় আস্তে আস্তে গিলে খাচ্ছে মন্দিরকে। তাই সবাই আশঙ্কা করছে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে মন্দিরও হয়তো ভেঙে যাবে। এই আশঙ্কাতেই দিন কাটছে স্থানীয় দোকানদার বা স্থানীয় লোকেদের। চলুন আস্তে আস্তে আমরা গিয়ে সাগরের এই পাড়ের ধ্বংসলীলা দেখে আসি। জয় গঙ্গা মাইয়াকে জয়, জয় কপিলমুনি ঋষির জয়। তোমাদের একবার সামনে থেকে ভিড়টা একবার দেখায়, শুধু ভিড়টা দেখো। কপিলমুনি মন্দিরের সামনে দিয়ে আমরা চলে আসলাম একদম সাগর বক্ষে, দেখতে পাচ্ছ। আর যে সাগর বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে, দেখতে পাচ্ছ, সেই সাগরে মেরামতি কাজ চলছে মাটি দিয়ে। ঠিক আছে, এইভাবে কি সাগরকে বাঁচিয়ে রাখা, সাগরের বুকে এই গঙ্গা সাগরের যে কপিলমুনির আশ্রমের দ্বীপ, এটিকে কি বাঁচিয়ে রাখা সম্ভব? আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমার মনে হয় না এভাবে চলতে পারে। দর্শনার্থীরা এখন চিন্তার মুখে, কারণটা হচ্ছে গঙ্গাসাগর ধ্বংসের মুখে, গঙ্গাসাগরের এই কপিলমুনি মন্দির ধ্বংসের মুখে। আর কতদিনই বা থাকবে এই কপিলমুনি আশ্রম? আটকানোর চেষ্টা হচ্ছে। আমাদের সামনে এই মুহূর্তে যে সাগরের পাড় ভেঙে যাচ্ছিল, একটা আশঙ্কা রয়েছে যে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির আর কতদিনই বা টিকে থাকবে। 5 বছর, 10 বছর, খুব বেশি হলে 15 বছর।
কিন্তু সেই মন্দির প্রাঙ্গণকে ঠিকঠাক বজায় রাখার জন্য এখানে যে সাগরের জলের ঢেউয়ে যে পাড় ভেঙে যাচ্ছিল সেটিকে এখন আটকানোর প্রক্রিয়া কাজকর্ম চলছে। মাটি ভরাট করে সামনে দিয়ে কাঠ পুঁতে রেখেছে, দেখতে পাচ্ছ। কাঠ দিয়ে ওখানে পাথর ফেলতে হবে, হয়তো পাথর ফেলে মাটি ভরাট করে এই পাড় আটকিয়ে রাখার বা বাঁধিয়ে রাখার চেষ্টা চলছে সরকার প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের কি মনে হয় যে এইভাবে কি পাড় বাঁচিয়ে রাখা সম্ভব? কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে, আপনাদের লাইক শেয়ার আমাদের অনেক মোটিভেট করে। তাই আপনারা পাশে থাকুন আর কমেন্ট করুন আর এই সমস্ত ইনফরমেশনগুলো দেখতে থাকুন। এ হচ্ছে কপিলমুনি মন্দিরের সামনের একদম সাগর পাড়, যেখানে মানুষে আসে পূর্ণ স্নানে, পূর্ণভূমি পূর্ণ স্নানে আসে। আর কতদিনই বা থাকবে এই পূর্ণ স্নানের স্থান? বর্তমানে এই স্নানের ঘাটও পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে করা হয়েছে এই দিকে, ঠিক আছে? অর্থাৎ আপনারা সাগরের দিকে তাকিয়ে ডান দিকে যে রাস্তা চলে আছে সেটি হচ্ছে স্নানের ঘাট করা হয়েছে। তো চলুন সামনের দিকে একটু আগে যাই, একটু সমস্ত বিস্তারিত আলোচনা করতে থাকি। পুরোনো যে ঘাট ছিল সেটা তো ভেঙে গেছে, তাই নতুন করে করা হয়েছে। এই মন্দিরের থেকে কিছুটা এসে এই যে ডান দিকে এই রাস্তা বরাবর চলে যাবে। এইখান দিয়ে 4-5 নম্বর যে ঘাট রয়েছে সেইখানে হচ্ছে পূর্ণ স্নানের ঘাট করা হয়েছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে আগামী যে মেলা উদযাপিত হতে চলেছে, উদ্বোধন হতে চলেছে, মেলার সময় যে সমস্ত ভক্তবৃন্দরা এখানে ঘুরতে আসবে তাদের থাকার যে ক্যাম্প সিস্টেমটা হয়, এই কপিলমুনি আশ্রমে যে মেলা মকর সংক্রান্তি উৎসবের উপলক্ষে যে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা হয় সেটি হবে এইখান দিয়ে। কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা করে প্রত্যেক বছর। এই হচ্ছে গঙ্গাসাগর পূর্ণ স্নানের নতুন ঘাট, যে 2 নম্বর 3 নম্বর যে ঘাটগুলো এখন ধ্বংসের মুখে বন্ধ করে দেওয়া হয়েছে, পুনরায় সেগুলো কাজকর্ম করা হচ্ছে নতুন করে চালু করার জন্য। আর এখন যে 5 নম্বর বা 4 নম্বর যে ঘাটটি চালু করা হয়েছে স্নানের জন্য, সেই ঘাটে এখন অসংখ্য দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছ। সবাই পূর্ণ স্নানে ব্যস্ত, পূর্ণ অর্জনের জন্য ব্যস্ত, স্নান করছে সকল তীর্থযাত্রী, সকল ভক্তবৃন্দ। তাই আমরা এই মুহূর্তে চলেছি তোমাদের দেখানোর জন্য। দেখো এই যে নতুন ঘাটটি, এটিতে এখন বর্তমানে এখন বাজে দুপুর 12:30, অসংখ্য দর্শনার্থী এই মুহূর্তে এই ঘাটে দেখতে পাচ্ছ। এই হচ্ছে নতুন স্নান ঘাট। সামনে ফাঁকা হোক। একবার সগর রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। তখন দেবরাজ ইন্দ্র তার একটি ঘোড়া পাতালে লুকিয়ে রাখলেন। সগর রাজা যখন তার ওই ঘোড়া খুঁজে পাচ্ছিলেন না, ক্রুদ্ধ হয়ে তার 60,000 পুত্রকে আদেশ দিলেন, নরকে মর্তে পাতালে যেখানেই থাকুক সেই ঘোড়া খুঁজে আনতে হবে। তখন তার পুত্র 60,000 পুত্র সমস্ত পৃথিবী তন্ন চন্ন করে ফেলল, কিন্তু ঘোড়া খুঁজে পেল না। অবশেষে তারা পাতালে এসে হাজির হলো। পাতালে এসে তারা ঘোড়াটিকে দেখতে পেল। ঘোড়াটির পাশে দেখল তপস্যারত এক মুনি ঋষি, তার তপস্যায় ব্যস্ত। তিনি ছিল ঋষি গৌতমের পুত্র, বিষ্ণুর অবতার কপিল। কপিলমুনি সেই ঘোড়াটিকে অপহরণ করেছে সেই সন্দেহে সগর পুত্ররা কপিলমুনির উপরে আক্রমণ করেন। ক্রুদ্ধ হয়ে কপিলমুনি তাদের সেই 60,000 পুত্র সন্তানকে ভস্ম করে দিলেন। সগরের অপর পুত্র অসমঞ্জের পুত্র অংশুমান পিতৃগণের খোঁজে সেই ভস্ম স্তূপে এলেন। সেখানে তাদের শ্রাদ্ধ শান্তির জন্য পবিত্র জলের প্রয়োজন হলো, কিন্তু এখানে পবিত্র জল তো। তখন গরুর পরামর্শ দিল স্বর্গ থেকে গঙ্গা দেবীকে এনে তার পিতৃদেবের এই কাজ সম্পূর্ণ করার পরামর্শ দিলেন। অংশুমানের পুত্র হলো দিলীপ, আর দিলীপ গঙ্গাকে মর্তে আনার আদেশ দিল ভগীরথকে। কঠোর তপস্যা করে ব্রহ্মাকে খুশি করে গঙ্গাকে মর্তে আনার আদেশ পেলেন, কিন্তু সেই নদীর প্রবল স্রোতে এই নদীকে ধারণ করবে কে? তখন ভগীরথ মহাদেবের তপস্যা করে মহাদেবকে তুষ্ট করলেন। তখন মহাদেব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে নিজের জটা দিয়ে আবদ্ধ করে এই মর্তে আনে।
পবিত্র গঙ্গা দেবীর জলস্পর্শে সেই পিতৃদেবের পাপ মুক্ত হলেন এবং তারা স্বর্গারোহণ ঘটলেন। সেই থেকেই এখনো গঙ্গাসাগরের এই ভূমিকে পূর্ণভূমি হিসেবে বিবেচিত করা হয়। তাই প্রতি বছর মকর সংক্রান্তিতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত আসে পূর্ণ স্নানে এই গঙ্গাসাগরে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কপিলমুনির মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নট অ্যালাউ। তা সত্ত্বেও রিস্ক নিয়ে একটুখানি ভিডিও লুকিয়ে করে আসলাম, কারণ তোমাদের কাছে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন, সমস্ত খুঁটিনাটি তথ্য সবসময় তুলে ধরার চেষ্টা করি। তাই ভেতরে বকাঝকা খেয়েও তোমাদের জন্য একটু ফুটেজ নিয়ে আসলাম ভেতরে কি রয়েছে। তাই সব তীর্থ বারবার, আবার বলবো গঙ্গাসাগর একবার। আর আজকে আমরা বেরিয়ে আসলাম, এই হচ্ছে আমার পেছনে কপিলমুনি আশ্রম। এখানে এখন বাজে দুপুর 2টোর উপরে। তা সত্ত্বেও এখন প্রচুর তীর্থস্থানের তীর্থভূমিতে তীর্থযাত্রীর অভাব নেই। সকলে ভিড় করে এখন ভগবান দর্শন করতে যাচ্ছে, কপিলমুনির মন্দিরে পুজো দিতে যাচ্ছে। আর আমরা ভগবান দর্শন করে আসলাম। এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের আগামী গন্তব্যের দিকে, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।